হচ্ছে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাব। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফ্যামিলি কার্ড ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সহ বেশ কিছু কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আদ্যপান্ত উন্মুক্ত করার তাগিদ, বাণিজ্য সুবিধার পক্ষে ব্যবসায়ীরা। জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে এনসিপি নেতা আখতার, আগের মতো কার্যক্রম অব্যাহত রাখতে ইতিবাচক সরকার, জানালেন চিফ প্রসিকিউটর। রোজার শুরুতে অস্থির ইফতারি পণ্যের বাজার, সেঞ্চুরি ছাড়িয়েছে লেবুর হালি, বিক্রেতাদের নানা অজুহাত মানতে নারাজ, ভোক্তা অধিকার প্রশাসনের অভিযান। আবারও আলোচনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং, নিজেই চালালেন রকেট লঞ্চার, সামরিক বাহিনীর অনুষ্ঠানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন 50টি সিস্টেম উন্মোচন। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকাল 10:30টায় সচিবালয়ে সাক্ষাৎ করেন এই 3 বাহিনীর প্রধানগণ। এর আগে সকাল 9টার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর এনএসআই, ডিজিএফআই এর মহাপরিচালকগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বেলা 11:30টার পর তিনি যোগ দেন ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়। সে বৈঠকটি এখনো চলছে। এদিকে দুপুরে তারেক রহমান আবারও আন্তঃমন্ত্রণালয় সভায় বসবেন। সেখানে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ আর জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন, পুনর্খনন কর্মসূচি নিয়েও আলোচনা করবেন তিনি। এ পর্যায়ে পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু কথা বলছেন। আমরা সরাসরি তার কথা শুনবো। সচিবালয়ে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। না মানে কেটে কি শুরু হচ্ছে ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। তবে ভাই শুনেন, এই যারা এনারা করবে সমাজ কল্যাণ, ডক্টর জাহিদ আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হবে। রোজান আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসাবে, অন্তত পাইলট প্রজেক্ট হিসাবে ঈদের আগেই শুরু করতে, এটুকু আমি জানি। না এটা তো চালু হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমাদের খালি মেকানিজমটা বাইর করতেছে, মানে কার্যক্রমটা কিভাবে চালু করবে সেটা নিয়ে কথা হয়েছে আজকে। হ্যাঁ, বাস্তবায়ন, আর কিছু না। মানে অর্থ বা সবকিছু সুবিধা থাকবে বললাম তো, সমাজ কল্যাণ মন্ত্রীকে জিজ্ঞাসা করেন। ধন্যবাদ। সচিবালয়ে আব্দুল আউয়াল মিন্টু কথা বলছিলেন, সাংবাদিকদের সাথে সরাসরি দেখছিলেন আপনারা। শপথের পর প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ে অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান এবং প্রতিমন্ত্রী শামা উবায়েদ। আমাদের সহকর্মী মাহফুজ মিশু এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। দেখি মিশুর কাছে কি আপডেট আছে। মিশু, আজকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দিনভর কি কি কর্মসূচি রয়েছে, যেহেতু প্রথমবারের মতোই অফিস করছেন ডক্টর খলিলুর রহমান এবং শামা উবায়েদ, যেমনটি বলছিলাম দর্শকদের, সে বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। বৃষ্টি নতুন পররাষ্ট্রমন্ত্রী, যিনি গেল অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন, তিনি একটু আগে অফিস ত্যাগ করেছেন। তিনি আজকে মূলত 2টি বৈঠক করেছেন। তার প্রথম বৈঠকটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে মহাপরিচালক পর্যন্ত যে কর্মকর্তা, যেটিকে সিনিয়র অফিসিয়াল মিটিং বলা হয়, সেই বৈঠকটিতে তিনি মূলত বিভিন্ন উইংয়ের কর্মকাণ্ড, তিনি নিজেও যেহেতু পররাষ্ট্র ক্যাডারের সাবেক কর্মকর্তা, ফলে তিনি সেগুলো জানেন, কিন্তু আপডেট পরিস্থিতি, বিভিন্ন উইং, বিভিন্ন মহাদেশ কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রম, সেগুলো সম্পর্কে তিনি আজকে শুধুমাত্র অবহিত হয়েছেন। তিনি কর্মকর্তাদেরকে যেমনটা জানিয়েছেন যে প্রতি সপ্তাহে তিনি চেষ্টা করবেন প্রত্যেক উইংয়ের সঙ্গে, অর্থাৎ ধরেন আমেরিকা উইং, সাউথ এশিয়া উইং, ইউরোপ উইং, ট্রেড অ্যান্ড পলিসি উইং, তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বসবার জন্য তিনি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন।
তার সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দা ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী একটু আগে বের হয়ে গেলেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি বলেছেন যে না, আজকে তিনি কোনো কথা বলবেন না। তারপরে সেই বৈঠকের পরে কূটনৈতিক রিপোর্টারদের যে সংগঠন ডিক্যাব, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বাংলাদেশ, তার যে নির্বাহী কমিটি, তারা তার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি তাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন, জানিয়েছেন যে সরকারের যে কূটনীতি, পররাষ্ট্রনীতি এবং কার্যক্রম, সেটি নিয়ে সপ্তাহে অন্তত একদিন গণমাধ্যমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হবে। তিনি যেমনটা জানিয়েছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি যখন অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদায়ী যিনি সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, এবং এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী আনঅফিসিয়ালি দাবি করছেন সেই প্রচেষ্টায় ভারতের খুব একটা সাড়া মেলেনি। ফলে তিনি তেমনটা জানিয়েছেন, এবং তিনি যেটি জানিয়েছেন যে তার সরকারের পররাষ্ট্রনীতির মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ। ফলে যে কোনো দেশ তার সঙ্গে সম্পর্কের অগ্রাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে তারা কাজ করবেন। এই কথাটি তিনি মূলত বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখনও অফিসে আছেন। আমরা ধারণা করছি আজকে না হলেও হয়তো আগামীকালকে থেকে ঢাকার বিভিন্ন দূতাবাসের দূত প্রধানরা, অর্থাৎ রাষ্ট্রদূত বা হাই কমিশনাররা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন এবং তারা নতুন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর্ব শুরু করবেন। বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন, ধন্যবাদ মিশু। নৌবন্দর কিংবা দেশ, অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়াদের শেষ সময় এসে তড়িঘড়ি করে চুক্তি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর চট্টগ্রামের লালদিয়া, ঢাকার পানগা বন্দর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা নিয়েই আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন প্রথমে চুক্তির আদ্যোপান্ত উন্মুক্ত করা দরকার, অন্যদিকে সংসদের সব বিষয় নিয়েই আলোচনা প্রয়োজন। ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় এমন চুক্তির পক্ষে ব্যবসায়ী সমাজ। বন্দর নির্মাণ এবং ইজারা ইস্যুতে কয়েক মাস ধরেই ছড়িয়েছে উত্তাপ। শর্ত এবং তাড়াহুড়ো করে চুক্তি স্বাক্ষর হওয়া নিয়েই আপত্তি। গেল নভেম্বর মাসে অসম্ভব দ্রুততায় ৩৩ বছরের জন্য চট্টগ্রাম বন্দরে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। চুক্তি করা নিয়ে তখনই নানা মহলে তৈরি হয় বিতর্ক। বলা হয় চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি, প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেয়া হয়নি কাজ, জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায়। প্রশ্ন তোলা হয় নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি যেগুলো মানে শর্তের উপর নির্ভর করবে একটা জাতির সার্বভৌমত্ব, সেই ধরনের চুক্তিগুলো নিয়ে নিয়ম হচ্ছে সারা পৃথিবীতে ট্রান্সপারেন্টলি পার্লামেন্টের ভিতরে জনগণের প্রতিনিধিরা ডিসকাস করবে। পৃথিবীর ট্র্যাডিশন যদি বিএনপি ফলো করে, তাহলে বিএনপি এই চুক্তিগুলো পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। ঢাকার পাশে পানগাঁও কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক বাংলাদেশ। ২২ বছর এই বন্দরটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠান। তবে লাভজনক থাকার পরও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিবার প্রক্রিয়া আন্দোলনের মুখে হয়েছে স্থগিত। চুক্তিগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা বজায় রাখায় বাড়ছে সমালোচনা। নিউমোরিং এর চুক্তিটা বিএনপি বাতিল করে দেওয়ার সম্ভাবনাই আমি বেশি দেখি, এই কারণে যে জিয়াউর রহমানের ফিলসফি ছিল যে রাষ্ট্রীয় খাত যদি লাভজনক হয় তাহলে ওটাকে আমরা বিরাষ্ট্রীয়করণ করব না। যেই কারণে ওয়ার্ল্ড ব্যাংকের চাপ সত্ত্বেও আদমজি মিল জিয়াউর রহমান বিরাষ্ট্রীয়করণ করেনি, কিন্তু এরশাদ এসে এটা বিরাষ্ট্রীয়করণ করেছে। গেল ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তি নিয়েও আছে প্রশ্ন। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের অনেক কঠিন শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ। তার মধ্যে বাধ্যতামূলকভাবে বোয়িং ও জ্বালানি ক্রয়, কৃষিপণ্য আমদানি, সামরিক সরঞ্জাম ক্রয়, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটা আরোপ না করা অন্যতম। শুধু চুক্তি করলেই হয় না, সেই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে আমরা বড় রকমের চাপের মধ্যে পড়ি কিনা সেগুলো তো দেখা দরকার। এবং মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই চাপগুলো পড়বে কিন্তু যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে তার উপরে। আমার কোনো প্রশ্ন থাকবে না সরকার যেই চুক্তি করুক, আমার ব্যবসা পরিবেশের বান্ধব পরিবেশ যদি উন্নতি হয় আমি কেন সেখানে বাধা দেব। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি বা ইপিআইও স্বাক্ষর করেছে বাংলাদেশ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকার শহীদ আকরাম খান রাব্বির বাবা এবং শহীদ তানহার বাবা।
শহীদ দুইজনের নির্মম মৃত্যুর বর্ণনা তুলে ধরেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ট্রাইব্যুনাল 1 রাবেটিয়া ফয়সালে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। এছাড়া গাজীপুরে গুম করে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ 2 মার্চ ধার্য করা হয়। এদিন জুলাই হত্যার বিচার নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে। বিএনপি সরকার থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তারা। এদিকে জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি সম্পর্কে জানতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সংসদ সদস্য আক্তার হোসেন। বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি। রোজার শুরুতেই লেবুর বাজারে যেন আগুন লেগেছে। একেবারে দাম শুনলে পিলে চমকে ওঠার জোগাড়। সপ্তাহখানেক আগে 40 টাকা হালি, এখন সেটি 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর বিক্রেতারা বলছেন এখন লেবুর মৌসুম না, তার উপর অনাবৃষ্টি, তাই সরবরাহ সংকটে বাজার চড়া। যদিও এসব অজুহাত মানতে নারাজ ক্রেতারা। গোটা দিন রোজা রাখার পর প্রাণ জুড়াতে ইফতারে শরবতের বিকল্প নেই। সেই শরবতের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম এখন বাজারের নতুন টেনশনের নাম। রমজান শুরুর আগ থেকেই 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে দর। সপ্তাহ 2 আগের এলাচি লেবু, যেটি 40 টাকা হালিতে বিক্রি হতো, সেটি এখন চাওয়া হচ্ছে 140 টাকা। মাঝারি বা কাগজি লেবুর হালি কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। তবে 50-60 টাকা হালির লেবুও মিলছে বাজারে, কিন্তু আকারে বেশ ছোট, রস একেবারে কম। এতে বেশ ক্ষুব্ধ ক্রেতারা। লেবু 120 টাকা হালি চাইতেছে, তা আমরা সাধারণ মানুষ কিভাবে খাবো? 4টা লেবু 140 টাকা উনি চেয়েছে, তো আমি একটু অবাকই হয়েছি। আমরা কিনছি 30 থেকে 40 টাকা আলি, আর এখন 100 টাকা, 80 টাকা, 50 টাকা। নিশ্চয় কারসাজি, সরবরাহ তো অভাব না। সরবরাহ কম, তাই লেবুর দাম বাড়তি বলছেন বিক্রেতারা। জানান বছরের এই সময় বরাবরই লেবুর দাম চড়া থাকে, তবে রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত দামেই কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। কলম্বোটা আমার বিক্রি হইতেছে 120 টাকা, আমার কিনা 140 টাকা 30 টাকা বিক্রি হইতেছে। কাগজি বিক্রি হইতেছে 100 টাকা আলি, 110 টাকা আলি, আমার কিনা আছে 80-90 টাকা আলি। 21,000 টাকার মাল আছে, বেচা কিনা ইয়া নাই, কাস্টমার আয় জায়গায় আমাকে বেচা কিনা খারাপ। লেবু আনছি এক বস্তা আমরা 14,000 টাকা দেয়া, লেবু বস্তা তো হয়েছে 900 পিস। তারপর পড়ছে এই যে গুড়াটা পড়ছে, এটা ব্যস্ত আছে 60 টাকা আলি। রাজধানীর কাঁচা বাজারে এসব লেবু আসে মৌলভীবাজার, টাঙ্গাইল সহ বিভিন্ন অঞ্চল থেকে। চাষিরা জানান মূলত জুন থেকে অক্টোবর পর্যন্ত ভরা মৌসুম থাকে লেবুর, তাই রমজানের বাড়তি চাহিদার যোগান পর্যাপ্ত না। বৃষ্টিও নাই, এর জন্য লেবুর সিজনও নাই, এর জন্য আমরা খাটনি খাটতে আসি, পানি দিতে আসি, মানুষ লাগাইয়া গাছের গুড়িতে গুফর টুফর দিয়া আমরা লেবুটা যেমনি রমজান মাসও সার্ভিস হয় ও করতে আমরা খাটনিটা খাটতে আসি। কিন্তু কদিন আগেও তো কম দামে লেবু মিলেছে বাজারে, তাহলে সরবরাহ সংকটের অজুহাত কতটা যৌক্তিক? এসব দেখভালের দায়িত্ব যাদের, কি বলছে সেই ভোক্তা অধিকার? শুধু লেবু নয়, রমজান কেন্দ্রিক যে সকল পণ্য ব্যাপকভাবে ভোক্তারা ক্রয় করে থাকেন, সেই পণ্যের যেন কৃত্রিম সংকট তৈরি করে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করতে না পারেন, এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়মিত যে টিম বের হতো, এর চেয়ে অতিরিক্ত টিম আজকে থেকেই এই কার্যক্রম শুরু করেছে, মনিটরিং। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে বাৎসরিক লেবুর উৎপাদন প্রায় 3.8 লক্ষ মেট্রিক টন। এর প্রায় 30% রমজানে ব্যবহৃত হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। রমজানের প্রথম দিন আমরা ইফতারি পণ্যের বাজার সম্পর্কে একটু জানতে চাই। খুলনায় যাব, সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, আমাদের জানাবেন, যেহেতু একেবারেই প্রথম দিন, নিত্য পণ্যের যোগান কেমন দেখছেন বাজারে? আর মোটামুটি সবখানেই একটি অভিযোগ বারবারই শোনা যাচ্ছে, যেটি হয় প্রত্যেকবার রমজান আসলেই, দাম বৃদ্ধি। এটি নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি বলছে? প্রতিবার যে বিষয়টি হয় দাম বৃদ্ধির ব্যাপারে, বৃষ্টি, সেটির কোনো বৈচিত্র্য নেই এবারও। এক সপ্তাহ আগে ভাবা হয়েছিল এবার হয়তো নিত্যপণ্যের বাজার সহনশীল থাকবে পুরো রমজান জুড়ে, কিন্তু গতকাল থেকে সেই দৃশ্যপট একেবারেই বদলে গিয়েছে। মাছের বাজারে সব ধরনেরই মাছের দাম বেড়েছে।
যে সমস্ত রুই কাতলা 300-350 টাকা কেজি দরে বিক্রি হতো সেটি প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এছাড়া বাজারে পর্যাপ্ত পরিমাণ মাছের যোগান রয়েছে, বিশেষ করে এই অঞ্চলে যে সমস্ত মাছ পার্শে, ট্যাংরা, ভেটকি এর প্রতিটা 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে সমস্ত চিংড়ি রয়েছে যেটা 800 টাকা বিক্রি হতো সেটা এখন 1000 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে সবজি বাজারেরও স্বস্তি নেই ক্রেতাদের, বিশেষ করে পেঁয়াজ, তারপর শসা, বেগুন প্রত্যেকটারই দাম বেড়েছে লেবুরও। এর বাইরে মাংসের বাজার, যেটি নিম্ন আয়ের মানুষ প্রধান খাবার ব্রয়লার মুরগি আপনি জানেন 170 টাকা 80 টাকা দরে কেজি ছিল, সেটি আসলে দাম বেড়ে এখন 200 টাকা হয়ে গেছে। অন্য যে সমস্ত কক বা লেয়ার রয়েছে বাজারে সেগুলো 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি বছরের যে দৃশ্যটা দেখতে পাই সেটি হয়তো রমজানের 1 সপ্তাহ আগে থেকে হয়, এবার হয়তো সেটি একদিন আগে থেকে শুরু হয়েছে, কিন্তু সেই দৃশ্যপট সেই একই জিনিস, অর্থাৎ বাড়তি দামে ক্রেতাদের পণ্য কিনতে হচ্ছে। ক্রেতারা বলেছে রমজান আসলে একটা সিন্ডিকেট হয়, সেই সিন্ডিকেটের মধ্য দিয়ে বাজার আসলে পরিচালিত হয়। তবে বিক্রেতা যারা রয়েছে তারা বলছে যে পরিমাণ চাহিদা রয়েছে বাজারে সেই পরিমাণ যোগান নেই, সে কারণেই পাইকারি বাজার থেকে তাদের অতিরিক্ত মূল্যে মাল খরিদ করতে হচ্ছে। সে কারণেই পাইকারি বাজার থেকে খুচরা বাজারে এসে সেই পণ্যের দাম বেড়ে গিয়েছে। তবে ক্রেতা যারা রয়েছে তারা বলছে এটি আসলে মনিটরিং করা প্রয়োজন। আপনি জানেন খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর সমন্বিত মনিটরিংয়ের মধ্য দিয়ে আসলে এটি তদারকি করা প্রয়োজন। যদি না হয় তাহলে আগামী দিনগুলোতে তদারকির কথা যেহেতু বলছেন, এরকম একটি তদারকি চলছে চট্টগ্রামে, যেমনটা জানি। প্রবীর, আপনাকে থামাচ্ছি, ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। চট্টগ্রামের খাতুনগঞ্জে যাই নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণ রাখতে, সেখানে জেলা প্রশাসক অভিযান চালাচ্ছে। আমাদের সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, যেই অভিযানটির কথা বলছিলাম সেটি এখনো চলছে কিনা এবং কি কি অনিয়মের প্রমাণ পাওয়া গেল? বিশেষ করে এই যে ইফতারের বাজারের কথা আমরা বলছিলাম, সেখানে নিত্যপণ্য সামগ্রীর যে আকাশ ছোঁয়া দাম সেটি কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, এ ধরনের কোনো আশ্বাস মিলল কিনা? বৃষ্টি, কিছুক্ষণ আগেই অভিযান শেষ হয়েছে এবং অভিযান শেষে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে জেলা প্রশাসক বৈঠকও করেছেন। সেই বৈঠক থেকে তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে নিত্যপণ্য, বিশেষ করে এই যে ভোগ্যপণ্যের বাজারটিতে যে ধরনের পণ্যগুলো আসলে সরবরাহ হয় সারা দেশে, সেই পণ্যগুলো যাতে কোনো অবস্থাতেই দাম বৃদ্ধি না পায়। এবং জেলা প্রশাসক মহোদয় কিন্তু তিনি খুচরা বাজারও মনিটরিং করেছিলেন, সেখানে তিনি আসলে জানতে পেরেছেন যে খুচরা ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন যে এখানে দাম বৃদ্ধির কারণে সেটি বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা তারা কিন্তু বলছেন যে এখানে কোনো ধরনের নিত্য পণ্যের, বিশেষ করে ছোলা, খেজুর, এইসব পণ্যের দাম আসলে গত বছরের তুলনায় কিছুটা কম রয়েছে এবং সেটি বৃদ্ধিও পায়নি। ফলে এখানকার যারা মনিটরিং টিম তারা কিন্তু এখানে কোনো ধরনের জরিমানা করেনি, শুধুমাত্র সতর্ক করে গিয়েছেন যে আগামীতে যাতে এই যে পুরো রমজান ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নিত্য পণ্যের দাম বৃদ্ধি না হয়। এখানকার ব্যবসায়ীরা এটি আশ্বস্ত করেছেন যে ভরপুর নিত্য পণ্য রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, ছোলা, খেজুর, চিনি এসব পণ্য রয়েছে, সেটি যাতে আর না বাড়ে সেটি তারাও মনিটরিং করবেন। তবে এখানকার গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন, তারাও বলছেন যে চিনির দাম কিছুটা গত কয়েক সপ্তাহের তুলনায় বেড়েছে। সেটি হয়তো এই যে বন্দর দিয়ে বেশ কিছু চিনি এসেছে সেটি বাজারে ঢুকলে সেক্ষেত্রে কিন্তু চিনির দাম আরো 7 থেকে 8 টাকা কেজি প্রতি কয়েকদিনের মধ্যে আসলে সেটি কমে আসবে। অন্যান্য যে পণ্যের কথা আসলে এখানকার ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য যারা ভোক্তারা রয়েছেন তারাও আসলে বলছেন যে গত রমজানের তুলনায় এই বছর নিত্যপণ্যের দাম কিছুটা কম রয়েছে। তবে গত 15 থেকে 20 দিন আগে যে নিত্যপণ্য দাম ছিল, বিশেষ করে পেঁয়াজ, রসুন কিংবা অন্যান্য যে পণ্য, ছোলা, বিশেষ করে ছোলা, ডাল এবং খেজুরের দাম সেটি কিন্তু আসলে গত 15 দিনের তুলনায় বেড়েছে। আমি যদি খেজুরের কথা বলি সেক্ষেত্রে 50 থেকে 200 টাকা পর্যন্ত কেজি দরে বেড়েছে এবং অন্যান্য যে ছোলার দাম সেটি আসলে যেটি নিম্নমানের ছিল 68 টাকা সেটি 72 টাকা এবং যেটি 80 টাকা ছিল সেটি 85 টাকায় বিক্রি হচ্ছে এবং সেটি খুচরা বাজারে গিয়ে আরো কিন্তু কয়েক টাকা খরচ যুক্ত হয়ে সেটি আরো কয়েক টাকা বেশিতে বিক্রি হচ্ছে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে সুমন। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম,
মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে জানান, এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম, মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে, যা রমজান জুড়েই চলবে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি। এতে ডিমের ডজন 96 টাকায় মিলছে, 1 কেজি দুধ 80 টাকা, 1 কেজি গরুর মাংস 650 টাকায়। প্রতিমন্ত্রী প্রত্যাশা, এই উদ্যোগের ফলে বাজারেও নিত্যপণ্যের দাম কমবে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। আবারও এলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান। সিয়াম সাধনা, নামাজ, কোরআন তিলাওয়াত, দান সদকা, জাকাত, ফিতরা আদায় আর জিকির আজকারের মাধ্যমে তাকওয়া অর্জনের মাস। ভোররাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথম রোজা শুরু করেছেন। সেহরির জন্য এখনও মুসল্লিদের ঘুম ভাঙান কিছু মানুষ। ঘরে বা বাইরে সেহরি ঘিরে বাড়তি আয়োজন চলে। বছর ঘুরে এলো মাহে রমজান, তাই তো দলগতভাবে হামদ ও নাত গেয়ে মুসল্লিদের ঘুম ভাঙায় কিশোর যুবাদের এই কাফেলা। ঘড়ি, মোবাইলের অ্যালার্মের যুগে খুব একটা দেখা মেলে না এই আয়োজন, তবে কিছু মানুষ এখনো পালন করেন রীতিটি। ছোটবেলা থেকেই এই এলাকায় ঐতিহ্যটা আমরা প্রতি বছরই গজল করে থাকি। আসলে এখানে পোলাপানেরও অনেকটা আনন্দের ব্যাপার আছে। সেহরি মানেই রান্নাঘরে বাড়ির নারীদের ব্যস্ততা। সবার আগে উঠে গরম গরম খাবার পরিবেশন। ঘুম ভেঙে ওঠেন পরিবারের বাকি সদস্যরাও। সবাই মিলে অংশ নেন সেহরিতে। ছোট ছিলাম তখন অনেকবার মা বাবারা বলতো দুপুরবেলা খাইলে একটা রোজা হবে, তারপর সন্ধ্যার সময় খেলে আরেকটা রোজা, 2টা রোজা। রোজাটা আসলে হচ্ছে আমাদের একটু বেশি সময় মেনে চলতে হয়, যেমন সকালে ভোরে আমাদের নামাজ পড়তেই হবে, এটা মাস্ট। এখন আমরা আর ঘুমাই না, আমরা ওই সারাদিন জেনজি যারা করে আর কি, তারা ফোন টিপে সেই সময় উঠে আব্বু ডাকে দেন, আমরা খাওয়া দাওয়া করি। এখনো যাহারা ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জেগে উঠুন, সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। রাতের নীরবতা ভেঙে মুয়াজ্জিনের কণ্ঠে ঘুম থেকে জেগে ওঠার আহ্বান। এলাকাবাসীকে সেহরির প্রস্তুতি নিতেই এ প্রয়াস। মাদ্রাসায় শিক্ষার্থীরা ততক্ষণে সেহরির প্রস্তুতি নিয়ে ফেলেছে। সারিবদ্ধ হয়ে শিক্ষক শিক্ষার্থী একসাথে গ্রহণ করেন খাবার। রোজা রাখলে মন পরিষ্কার থাকে, ভালো লাগে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। 4টা আগে জায়গাতেই পরে ওইটা এই সকালে আপনার সেহরি খাই, আবার সারাদিন রোজা থাকি, আমাদের কাছে অনেক ভালো লাগে। অনেকেই আবার ঢু মারেন রকমারি স্বাদের রেস্টুরেন্টগুলোয়। প্রথম সেহরিতে রাজধানীবাসীর অনেকেই নিতে চায় পুরান ঢাকার বিরিয়ানির স্বাদ। বাকি সবগুলি তো বাসাই করবো, প্রথম রোজার সেহরিটা এখানে করার জন্য মন চাইছে, তার জন্য অনেক মানুষ আসে, চিন্তা করে বাসায় খামো, তার চাই নাজিরা বাজার খাই আসি। দ্রুত সেহরি সেরে তৃপ্তি নিয়ে পানি খাওয়া। কিছুক্ষণ পরই মুয়াজ্জিনের কণ্ঠে সুললিত ফজরের আজান। একে একে সবাই হাজির মসজিদে। নিজের গুনাহ মাফ আর মৃত আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে করেন ফরিয়াদ। দেশের শান্তি সমৃদ্ধি কামনায় হয় দোয়া। রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতি অর্জনের মাস। আমরা সকলকে এই আহ্বান করছি যে আমরা সকলেই গোনা পরিহারের মাধ্যমে এবং খুব বেশি পরিমাণ নেক আমলের মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করব। এভাবেই প্রতিদিন সিয়াম সাধনায় মশগুল থেকে পুরো রমজান মাস অতিবাহিত করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, অন্তত 25 জন আহত হয়েছেন। মাদারীপুরের ডাসার উপজেলার মালকা এলাকায় সকালে ঢাকা বরিশাল মহাসড়কে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন, অন্তত 20 জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। এ দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। মানিকগঞ্জের ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে এক কলেজ ছাত্র মারা গেছেন। সকালে বাটতলা নতুন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত আরেকজন
একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়া দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর প্রাণ গেছে, আহত হয়েছেন অন্তত 5 জন। রাজধানীর হাজারীবাগে বেঙ্গল লেদার সুনামের একটি কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটল। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় 4 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 3টা নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবর পায়। ভবনটিতে বেঙ্গল লেদার এবং বেঙ্গল শুজের হেড অফিস, স্যাম্পল তৈরি এবং মার্কেটিং পেপার ওয়ার্ক হয় এখানেই মূল কারখানা হেমায়েতপুরে। ভবনটিতে রাতে কর্মচারীরা থাকতো না, আর সংশ্লিষ্টদের ধারণা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রথমে 3 তলার অফিসে আগুন লাগে, যা নিভিয়ে যায় ফায়ারের একটা টিম। ঘণ্টাখানেক পর আবারও আগুনের সূত্রপাত হয় 4 তলায়। আগুনের বড় হওয়ায় তখন 5টি ইউনিট যে আগুন নিয়ন্ত্রণে, প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও এতে কোনো হতাহত নেই। প্রথম আগুন লাগছিল, লাগার পর ফায়ার সার্ভিস আসছে, আসার পর তারা আগুন নিভিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তো তার 10 মিনিট পর আবার ওই কোনা দেওয়া 3 তলার থেকে আবার 4 তলা আগুনটা লাগছে। ক্ষয়ক্ষতির বিষয়টা হচ্ছে আমাদের সব অরিজিনাল ডকুমেন্টের ভেতরে ছিল, আমাদের টেবিল অনেক ডকুমেন্ট ছিল, আমরা গিয়ে দেখলাম আমাদের ল্যাপটপ কম্পিউটার যা ছিল সব নষ্ট হয়ে গেছে। লেদার ফ্যাক্টরি ওদের এখানে অফিসটা এবং পাশাপাশি কিছু স্যাম্পল রাখা হয় এদেরকে, সেই লেদারের স্যাম্পলগুলোর মধ্যে আগুন লেগেছিল এবং অনেক সে ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টসগুলো পড়ে গেছে। 3 তলা এবং 4 তলা, এই 4 তলার একটা অংশ, 3 তলার সামনে একটা অংশ আগুনে পড়ে গেছে, বাকিটাকে আমরা সেভ করতে পেরেছি। এ পর্যায়ে আমরা সচিবালয়ে যাচ্ছি, সেখানে মহিলা, শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন কথা বলছেন। সরাসরি যাচ্ছি তার কথায়। আর ফ্যামিলি কার্ড টোটালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নতুন ইনিশিয়েটিভ। জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী আজকে থেকে 2.5 বছর আগে থেকে উনি এটা বলেছেন, এবং সেটি বাস্তবায়নের দিকে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। কত মানুষের হাতে ঈদের আগে পৌঁছাবে টার্গেট দিয়েছেন আপনারা? ফিগারটা এখনো আমরা ফিগারাইজ করি নাই, বাট এটি এখন যা পাচ্ছে যেগুলো তার চেয়ে অনেক বেশি মানুষ। কত মানুষের হাতে ঈদের আগে পৌঁছানো টার্গেট দিয়েছেন? কত কার্ডের আসে আপনাকে বুঝতে হবে। আপনি সকালবেলা উঠেই বাংলাদেশের সব পরিবর্তন পাবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে। এই দেশের 50.8% মানুষ ফিমেল, এবং প্রত্যেকটা পরিবারের যারা পরিবার প্রধান যে মায়েরা, অর্থাৎ আমরা যাদেরকে বলি মানে মা, যে মা পরিবারের নেতৃত্ব দেয়, সেই মার নামে এটা ইস্যু হবে এবং ওনারা এটাকে গ্রহণ করবে। এবং আমরা এটাকে একদিনে পারবো না, এটাকে আমাদের এনআইডির সাথে কোয়েনসাইড করে আমরা দ্রুততম সময়ের মধ্যে, তবে এটা দেখা যাবে যে আমরা আগামী 6 মাসের, ঈদের আগে তো অবশ্যই শুরু হয়ে যাবে, বাট দেখা যাবে যে 3 মাস 6 মাসের মধ্যে আমাদের কাভারেজ মোর দেন 50% হয়ে যাবে। ঈদের আগে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে শুরু করা হবে সেটা? আজ প্রধানমন্ত্রী আন্তঃ মন্ত্রণালয়ের সভায় একটি বৈঠক করেছে, যেখানে ফ্যামিলি কার্ড ইস্যুতে প্রশ্ন করছিলেন এজেডএম জাহিদ হোসেনকে সাংবাদিকরা, যিনি মহিলা, শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। সরাসরি দেখছিলেন আপনারা। অর্থনীতিতে নানামুখী চাপ থাকায় ঝুঁকিতে পড়তে পারে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, আর এজন্য শুরু থেকেই দিক নির্দেশনা দেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদিত চুক্তি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে জানানো হয়, মূল্যস্ফীতি এখনও বড় সমস্যা। খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও পোশাক, আবাসন, জ্বালানি, যোগাযোগ, সেবা খাতে ব্যয় কমেনি। শ্রমজীবীদের প্রকৃত আয় কমেছে। বাস্তবসম্মত সংশোধিত বাজেট প্রণয়নে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। বলেন, এতে ঋণের চাপ এবং আর্থিক ঝুঁকির চিত্র স্পষ্ট হবে। সভায় বিনিয়োগের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বেসরকারি বিনিয়োগ জিডিপির 22.5% নেমে এসেছে, যা গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন। উৎপাদন খাতের গতি কমে যাওয়ায় সামগ্রিক প্রবৃদ্ধি 4% আটকে আছে। এর প্রভাব কর্মসংস্থানে পড়েছে। রাজস্ব ব্যয়ের দিক থেকেও সরকারের অবস্থান সংকুচিত হচ্ছে। ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে, উন্নয়ন ব্যয় কমাতে হচ্ছে। ভিত্তিভূমিটাকে আমরা সংজ্ঞায়িত করতে চাই, আমরা ওটাকে উপলব্ধি করতে চাই। কারণ আমরা যদি ওইটার ভিত্তিভূমিটাকে উপলব্ধি করতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো আমরা সঠিকভাবে নিতে পারবো না। এইটি আমাদের এই মুহূর্তের অভিজ্ঞতা। চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেনের 4টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে আমনুরা থেকে রহনপুর এবং চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল খোঁজখবর রাখছেন।
জুয়েল, যেহেতু অনেকগুলো রুটে ট্রেন চলাচল বন্ধ, উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা এবং ট্রেন চলাচল কখন নাগাদ স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি ইতিমধ্যেই মানে এখন কিন্তু চলছে আপনার উদ্ধার কাজ। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন, যে উদ্ধারকারী রিলিফ ট্রেন আছে, সে ট্রেনটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আমনোরায় সকাল 10টার দিকে এসেছে। আসার পর থেকে কিন্তু এই উদ্ধার কাজ শুরু হয়েছে। আমি যদি দেখাই, এখন কিন্তু রিলিফ ট্রেনটি তাদের উদ্ধার কাজ চলছে। যে বিষয়টি হচ্ছে, এখানে 4টি তেলবাহী ওয়াগন, ফার্নেস তেলবাহী ওয়াগন, এখানে আমনোরায় যে 50 মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু তেল সরবরাহের জন্য এসেছিল। ভোর 4:30টার দিকে ট্রেন এই ওয়াগনগুলো যখন স্টেশনের মধ্যে এবং বিদ্যুৎ কেন্দ্রের পাশে যখন ঢুকছিল, এই মুহূর্তেই কিন্তু এখানে 4টি ওয়াগন মানে লাইনচ্যুত হয় এবং তারপর থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সাথে রহনপুর এবং রহনপুরের সাথে রাজশাহী রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন, রিলিফ ট্রেন যেটি ঈশ্বরদী থেকে এসেছে, সেটা 10টার পর থেকে কাজ শুরু করেছে। আমরা এখানকার স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছিলেন যে উদ্ধার কাজ সম্পন্ন হতে হয়তো আরও 2 থেকে 3 ঘন্টা হয়তো সময় লাগতে পারে। এরপর হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বৃষ্টি, আর একটা জিনিস বলে রাখা ভালো যে এই লাইনে কিন্তু চলতি বছর বেশ কয়েকবার, অন্তত 3বার একই ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু উদ্বেগ রয়েছে ট্রেন কর্তৃপক্ষের বা রেল কর্তৃপক্ষের। এই ধরনের কর্মকাণ্ডকে যদি সমাধান না করা যায়, এই ধরনের দুর্ঘটনা বাড়তে থাকলে একদিকে ক্ষয়ক্ষতি যেমন আশঙ্কা রয়েছে, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাতে মানুষের ভোগান্তি দিন দিন বাড়বে। স্থানীয়রা যেটি বলছিলেন যে এখানে চাঁপাইনবাবগঞ্জের আমনোরা রেল স্টেশনের এই ওয়াগনচ্যুতির ঘটনাটা প্রায় অহরহই ঘটতে থাকে। এই জিনিসটি সমাধান করা প্রয়োজন, এটাই কিন্তু সাধারণ মানুষ বা রেল যাত্রীরা দাবি করছিলেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জুয়েল। রমজান শুরু মানে ঈদ উৎসবের প্রস্তুতি, ঘরে ঘরে চলে শপিং পরিকল্পনা, অনেকেই আবার কেনাকাটাও শুরু করেছেন। রোজার শুরুর দিকে মার্কেটের দাম ও স্বস্তি দুটোই বেশি বলে মত ক্রেতাদের। তবে দোকানগুলো এখনো ঈদ কালেকশন পুরোপুরি আসেনি। ব্যবসায়ীদের দাবি 10 রমজানের পর বাজার জমজমাট হবে। শুরু হলো পবিত্র রমজান মাস। এখন থেকেই ঈদ উল ফিতরের ক্ষণ গণনা শুরু। তাই প্রিয়জনের ঈদ উপহার কিনতে ব্যস্ত অনেকেই। প্রথম রমজানে কেনাকাটা সেভাবে শুরু না হলেও দোকানিদের থাকে প্রস্তুতি। ঈদে মধ্যবিত্ত বাঙালির ভরসা নিউ মার্কেট। রোজা শুরুর আগেই দোকানগুলোতে চলে আসে হাল ফ্যাশনের কালেকশন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের ঈদ সমাহার। দোকানিরা বলছেন, মূলত শবে বরাতের পর থেকেই তারা পসরা সাজান। 10 রোজার পর থেকেই জমজমাট হয় কেনা বেচা। 5-7 দিন গেলে তারপর আমাদের বিক্রি ভালো হবে ইনশাল্লাহ। আর ঈদের নতুন নতুন কালেকশনগুলো আসবে। নর্মালি শবে বরাতের পরেই যে ঈদের কেনাকাটাটা ওইটা শুরু হয়ে যায় আমাদের। 10 রমজান বা 15 রমজানের পর থেকে শুরু হবে। এখন মানুষ আসছে দোকানপাট কি কালেকশন আইতে আছে এটার জন্য দেখার জন্য। এবার রমজানে বেশ গরম পড়বে, তাই রং নকশার তুলনায় আরাম স্বস্তিকেই খুঁজছেন সবাই। এদিকে রমজান শেষে পণ্যের দাম বেড়ে যায় অনেকটাই, সাথে ভিড়ও। সব দিক চিন্তা করে কেনাকাটার পাট এগিয়ে রাখছেন অনেকে। কেউ কেউ পছন্দের পোশাক প্রসাধনী দেখে যাচ্ছেন, কিনবেন পরে। 15 রোজা থেকে ঈদের কেনাকাটা আর এখনো বাসায় পরার জন্য ইউজ করার জন্য আর কি কেনাকাটা করতেছি। সামনে তো মনে করেন রমজান অনেক জ্যাম থাকে, তারপর ভিড় থাকে, এখন বাচ্চা নেই, এই জন্য আগেই চলে আসছি। ঈদের কেনাকাটা শুরু করলাম, এই মেয়ের জন্য কিছু নিলাম আর ওর মায়ের জন্য নিলাম। ভিড় হয়, ভিড়ের জন্য শপিং করার জন্য আর সাশ্রয় পাওয়া যায়। এখন হচ্ছে দাম কম, বেশ হচ্ছে 10 রমজান গেলে মোটামুটি ডাবল দাম হয়ে যাবে। ঈদের সময় অনেক ঝঞ্ঝাল হয়, যার জন্য ঈদের প্রথম টাইমে ঈদের কেনাকাটা শেষ করা উচিত। রমজানের শুরুর দিকটায় দাম অনেকটাই কম, সাধ্যের মধ্যে থাকায় হাসি মুখেই কেনাকাটা সারছেন মানুষ। দোকানিরা বলছেন, মোটা দাগে 10 রমজান থেকেই পণ্যের দাম বাড়তে শুরু করে। তবে এখন কেনাকাটা সারলে পকেটে টান পড়বে না ক্রেতাদের। যখন মালটা একটু মার্কেটে শর্ট হয়ে যাবে, তখনই 200-100 টাকা দামটা বাইরে যায় অটোমেটিক। এটাই যে 10-15 রমজানে
এখনও ঈদের সব কালেকশন এসে পৌঁছায়নি অনেক দোকানে। ক্রেতার চাহিদা এবং পছন্দ বুঝে পণ্য মজুদে ব্যস্ত দোকানিরা। মূলত 10 রমজানের পর থেকেই ঈদের কেনাকাটার মূল ধুম শুরু হবে। তবে এখন যারা কেনাকাটা করছেন তারা ভিড় এবং দাম দুটিকেই মাথায় রাখছেন। তবে সামনে ঈদের কালেকশনগুলো আরও বেশি করে আসবে, ফলে বেশি অপশনের কথা মাথায় রেখেও অনেকে পরিকল্পনা করছেন ঈদের কেনাকাটার। বাজেট নিয়েও করছেন ঠক। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপে গ্রুপ সি এর ম্যাচে উইন্ডিজের দেয়া 166 রানের টার্গেটে ব্যাট করেছে ইতালি এবং টস হেরে ব্যাট করতে নেমে 31 রানে 2 উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। কিং 4 এবং হিটমায়ার ফেরেন 1 রানে। এরপর অস্টন চেজকে নিয়ে 64 রানের জুটি গড়েন শাইব হোপ, আর এই জুটি ভাঙে চেজ 24 রানে আউট হলে। ইনিংস লম্বা হয়নি রহমান পাওয়েলেরও এক প্রান্ত আগলে রাখা শাই হোপও থামেন 75 রানে। আর শেষ দিকে রাদারফোর্ডের 24 এবং ফল্টের 8 বলে 16 রানের ক্যামিওতে 165 রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। চীনা রোবটকে নিজেদের দাবি করে এআই সামিট থেকে বাদ পড়ল ভারতের এক বিশ্ববিদ্যালয়। বহুল আলোচিত এই প্রযুক্তি সম্মেলনে চীনের নির্মিত একটি রোবট কুকুরকে নিজেদের বলে দাবি করে ভারতের উত্তরপ্রদেশের গালগোটিয়াস ইউনিভার্সিটি। এ নিয়ে তোলপাড় চলছে। প্রথমে অস্বীকার করলেও পরে আবার আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এর আগে সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির স্টলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বহিষ্কার নোটিশ দেয় কর্তৃপক্ষ। বিশ্বের প্রায় হাজারখানেক এক্সিবিটর ও শতাধিক দেশের অংশগ্রহণে ভারতের নয়াদিল্লিতে চলছে এআই সামিট, যেখানে যোগ দিয়েছে এআই স্টার্টআপ, টেক কোম্পানি ও রিসার্চ ল্যাব সহ বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠান। সম্প্রতি এই এআই সম্মেলনে একটি চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবিত বলে দাবি করে চরম বিতর্কে পড়ে ভারতের গ্যালগোটিয়াস নামের এক বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডিডি নিউজে একটি সাক্ষাৎকারে ওরিয়ন নামের রোবটটিকে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির সেন্টার অফ এক্সেলেন্সের তৈরি বলে দাবি করে সে বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। কিন্তু এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে দ্রুতই তা সমালোচনার জন্ম দেয়। নেটিজেনরা খুব সহজেই শনাক্ত করতে পারে রোবটটিকে। ভুয়া দাবির জেরে প্রথমে সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির স্টলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়, পরে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয় বহিষ্কারাদেশ, যদিও বিশ্ববিদ্যালয়টির দাবি ভিন্ন। আমরা এমন কিছু দাবি করিনি, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এইসব ছোটখাটো বিষয় সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়ায়। আমরা কোথাও বলিনি এই রোবট ডগ আমাদের তৈরি, শুধু বলেছি এই রোবটের উপর আমাদের বিনিয়োগ রয়েছে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে এক বিবৃতিতে ক্ষমা প্রকাশ করে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। দাবি করা হয় পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না ক্যামেরার সামনে উপস্থিত হওয়া ওই অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টির দাবি করা রোবট কুকুরটি আদতে চীনের ইউনিট্রি রোবোটিক্স কোম্পানির তৈরি, যার নাম ইউনিট্রি গো 2। অনলাইনে প্রায় $2,500 বিক্রি হয় এটি, যার ব্যবহার গবেষণা ও শিক্ষা খাতে বিস্তৃত। অনিক রহমান, যমুনা নিউজ। নিজেই রকেট লঞ্চার চালিয়ে আলোচনার জন্ম দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে এমন দৃশ্যই ধরা পড়েছে, যেখানে একে একে উন্মোচন করা হয় পারমাণবিক ক্ষমতা সম্পন্ন 50টি রকেট লঞ্চার সিস্টেম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নতুন চমক, নিজেই চালিয়ে পরখ করে নিচ্ছেন রকেট লঞ্চার সিস্টেম। রাষ্ট্রীয় দলের সম্মেলন সামনে রেখে একযোগে 50টি রকেট লঞ্চার সিস্টেম উন্মোচন করেছে পিয়ংইয়ং। সবকটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, আর এগুলো উপহার হিসেবে দিয়েছে উত্তর কোরিয়ারই বিস্ফোরক প্রস্তুতকারকরা, এমন দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর। পিয়ংইয়ং এর দাবি 600 মিলিমিটার ক্যালিবারের ক্ষমতা সম্পন্ন এই রকেট লঞ্চারগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, যা শক্তি ও নির্ভুলতার দিক থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইলের চাইতে কোনো অংশে কম নয়। এছাড়াও লঞ্চারগুলোতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
একই আয়োজনে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন কিম জং উন। মূলত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম সম্মেলনকে সামনে রেখে একের পর এক চমক দেখাতে ব্যস্ত সর্বোচ্চ নেতা। কেননা এই সম্মেলনই দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক সমাগম, যেখান থেকে নির্ধারিত হয় নতুন নীতি, আসতে পারে ক্ষমতা পরিবর্তনের ঘোষণাও। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মাসুম রাব্বি। দেখার আমন্ত্রণ রইল।